বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। চলছে ভোট গণনার কাজ। এদিকে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্ষ্য একটি কেন্দ্রে জাল ভোট পড়েছে বলে অভিযোগ করলেও আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেছেন ভয়ভীতি ছাড়াই ভোটাররা ভোট দিতে পেরেছেন। আর নির্বাচন কমিশন বলছে জোর নিরাপত্তার কারণে সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমরা এই নির্বাচন নিয়ে আজকে বিশেষ সংলাপ করব এবং আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে সিলেটে আতিয়া মহলের পর মৌলভীবাজারের নাসিরপুরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে এবং সেখানে তারা বলেছে যে তারা অভিযান চালানোর আগে 7-8 জন জঙ্গিকে তারা মৃত পেয়েছে এবং লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। কুমিল্লার জিয়াস্তে জঙ্গিদেরকে শনাক্ত করা গেছে। অভিযান হয়তো যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। আজকে ছিল ভোটের জন্য, এখন অভিযান শুরু হয়নি, হয়তো শুক্রবার শুরু হবে, হয়তো বা আজকে মাঝরাতে শুরু হবে, আমরা সেটি এখনও জানিনি। কিন্তু আমরা আগে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা শুরু করতে চাই এবং আলোচনায় আজকে যারা আছেন দর্শক পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন ডক্টর আতাউর রহমান রাষ্ট্রবিজ্ঞানী, আছেন আবু আলম সাবেক সচিব স্থানীয় সরকার বিভাগ, আছেন গোলাম মুর্তজা সম্পাদক সাপ্তাহিক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বিশেষ নির্বাচনী সংলাপে আমার সাথে যোগ দেওয়ার জন্য। আমি যদি আবু আলম আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি, সবাই বলছে যে আসলে ব্যক্তিগত জনপ্রিয়তা নয়। আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সময় যখন দেখেছিলাম প্রার্থীদের ব্যক্তিগত, বিশেষ করে আইভির কথাটা যদি বলি, তার একটা ডায়নামিক পার্সোনালিটি ছিল। এখানে ব্যক্তিগত জনপ্রিয়তা দিয়ে নয়, দলীয় প্রতীকে আসলে নির্বাচনটা হচ্ছে এবং জয় পরাজয়ের ভাগ্যটাও নির্ধারণ হবে দলীয় প্রতীকে। এবং আজকে সারা দিনের নির্বাচন দেখে আপনার কি মনে হলো? আপনি যেটা বলেছেন সেটাই সত্যি, যে নারায়ণগঞ্জে যেটা আইভির যে জনপ্রিয়তা ছিল, ব্যক্তিগত যে ইমেজটা ছিল, সেটা হয়তো এখানকার আওয়ামী লীগ প্রার্থী যিনি নৌকা মার্কা নিয়ে ইলেকশন করছেন তার নেই। অন্যদিকে বিএনপি প্রার্থী কিন্তু নির্বাচিত মেয়র ছিলেন, সুতরাং তার কিছু হয়তো ইমেজটা বিল্ড আপ তিনি করতে পেরেছেন। আর আঞ্জুম তো নতুন প্রার্থী, সেই অর্থে এখানে যে ভোট ফলাফল হবে বা ভোটটা যেটা হবে সেটা হলো নৌকা এবং ধানের শেষ প্রতীকের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। তো সেখানে কুমিল্লা, আপনার কি মনে হয় আজকে সারাদিন নির্বাচন সুষ্ঠু হয়েছে না কি হয়েছে? যদিও মনিরুল হক সাক্ষ্য উনি অলরেডি অভিযোগ করেছেন জাল ভোটের ব্যাপারে, তার এজেন্টদেরকে বের করে দেওয়ার ব্যাপারে, এই সমস্ত অভিযোগ তিনি করেছেন। আমি যেটা টিভি মিডিয়াতে যেটা লক্ষ্য করেছি, কয়েকটা, শুধুমাত্র আপনাদের চ্যানেল না, কয়েকটা চ্যানেল যেটা দেখলাম যে সকালের 11টার দিকে অভিযোগটা প্রথম সাক্ষ্য সাহেব করেন এবং দুটো কেন্দ্রের ব্যাপারে করেছিলেন এবং মিডিয়া কিন্তু দুটো কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে, হাজির হয়েছিল মিডিয়া এবং সেখান থেকে রিপোর্টটা এসছে এবং এখানে 100-র উপরে সেন্টার, 103টির মধ্যে 3টা 4টা 5টা 6টা সেন্টারে সামান্য গোলযোগ, দুই একটা জাল ভোটের ঘটনা, এটা দিয়ে পুরো নির্বাচনকে জেনারেলাইজ করা ঠিক হবে না। কারণ আমাদের এই লোকাল গভর্নমেন্ট নির্বাচনে বা জাতীয় নির্বাচনে সবসময় প্রার্থীদের যে বাড়ির পাশের যে কেন্দ্রটি বা প্রার্থীদের যে কেন্দ্রগুলোতে তাদের প্রভাব বেশি, সেসব কেন্দ্রে সব দলের প্রার্থী একটু প্রভাব বিস্তার করার চেষ্টা করে, একটু উত্তেজনা বিরাজ করতে থাকে। তো আমি এখানে আসার আগে নির্বাচন কমিশনেরও বক্তব্য শুনছিলাম, প্রধান নির্বাচন কমিশনার, তিনি যেটা বলেছেন যে তারা সন্তুষ্ট এবং ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে এবং খুব কম অভিযোগ পাওয়া গেছে এবং অভিযোগ পাওয়ার সাথে সাথেই তারা ব্যবস্থা নিয়েছেন। এই জন্য বোধহয় 2টা কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এখন ফলাফল হওয়ার পরে আমরা বুঝবো যে যদি ওই 2 ভোট কেন্দ্রের ফলাফল ভোট ছাড়া ফলাফল হয়ে যায় তাহলে ফলাফল হবে, না হলে ওখানে আবার নতুন করে নির্বাচন। ডক্টর আতাউর রহমান, প্রেডিকশন কি বলে? নিশ্চয়ই আপনি এই কদিন ধরে দেখছেন আসলে কি ঘটছে না ঘটছে। একটা তো ধরেন বাংলাদেশি যে নির্বাচনী কালচার যে এবং যে পরিবেশ, সেটা কিন্তু নির্বাচনকে প্রভাবিত করে। কারণ যদি ভয়, ভীতি, আমরা বলি ইন্টিমিডেশন, ফেয়ার, এটা যদি থাকে তাহলে এবার কিন্তু ভয় ভীতি কোনো ছিল না, সেটা বলছি যে এটা একটা দিক। কিন্তু এবার এর চেয়েও ভালো হয়েছিল নারায়ণগঞ্জে, আমার কাছে মনে হয়েছে। এবারের ভয় ভীতি ছিল না, বাট নারায়ণগঞ্জের মতো অত স্বতঃস্ফূর্ত ছিল না, এটা আমার কাছে মনে হয়েছে। আর 2 নাম্বার হচ্ছে যে স্বতঃস্ফূর্ত না থাকার পেছনে কারণটা কি? কুমিল্লা খুব ছোট একটা জায়গা, সেরকম কি? না, কুমিল্লা ইম্পর্টেন্ট বিকজ একটা ভোটারের সংখ্যাও খুব বেশি না, সেই জন্য কি? না, একটা কারণ হইতে পারে যে ক্যান্ডিডেট আর অলসো ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেরকম ডাইনামিক না। কিন্তু আরেকটা কারণ হচ্ছে যে সরকার যে পরিবেশ সৃষ্টি করতে চায় সেটা কতটুকু ফ্রি হ্যান্ড দিতে চায়। যে অনেক সময় যেমন নারায়ণগঞ্জ ওয়াজ এ কাইন্ড অফ দৃষ্টান্তমূলক, আমি যে কথাটা বলেছিলাম। এইখানে আমার কাছে আমি একটু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেন সরকার কি কতটা পরিবেশ দিতে চায়? আপনার কি মনে হয় সরকার কি পরিবেশ দেয়নি? সরকার পরিবেশ দিতে চায়, তার মধ্যেও যেমন বাংলাদেশে যে স্বাভাবিক
কতগুলো দিক আছে। একটা হচ্ছে আমরা যেমন 40 বছর আগেও যখন নির্বাচন দেখেছি তখন দেখছি যে এই উনি যেটা বললেন যে বাড়ির কাছে যেখানে সেখানে সে জিতছে, কিন্তু দূরে পেরিফেরিতে এবং চর এলাকায়, আমার বাড়ি যেদিকে সেদিকে, ওই সমস্ত চর এলাকায় দেখছি যে অন্য লোক ভোটার বাক্স কাঁধে করে নিয়ে যাচ্ছে। ময়মনসিংহের এলাকায় আমি দেখেছি। সুতরাং ওটা হলো ওইখানকার প্রতিপত্তি যার বেশি সে হয়তো প্রভাবিত করতে পারে। সুতরাং কিন্তু এবার সেরকম কিছু মনে হয়নি এবং এত উত্তেজনাও ছিল না আমার কাছে মনে হয়েছে। কেমন যেন একটু ওই সেন্সে বলতেছে এটা একটু মৃয়মান, একটু ডাল টাইপ। আমি আপনার কাছে আবারও আসবো এবং আমি আমার প্রযোজকদেরকে অনুরোধ করব যে যখনই যে ফলাফল পাওয়া যাচ্ছে আমাদের কাছে যেন ফলাফলগুলো হাতে পৌঁছে দেয়। এবং আমি একটু গোলাম মুর্তজা আপনার কাছেও জানতে চাই, উনি বলছিলেন যে যেখানে সমর্থকদের মানে প্রার্থীর বাড়ির কাছে এলাকায় সমর্থকদের উত্তেজনা থাকবে বেশি, কিন্তু আপনার কি মনে হয় উনি বলছেন নারায়ণগঞ্জ যতটা আসলে উত্তেজনা ছিল বা যতটা প্রাণবন্ত ছিল, এবার অনেক রকম প্রচারণা চালানো সত্ত্বেও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনটা অতটা প্রাণবন্ত হয়নি। সেটা কি পরিবেশ, নাকি আসলে সেখানে ভোটার সংখ্যা কম, নাকি আসলে সার্বিকভাবে এটা অতটা গুরুত্ব বহন করছে না, কোনটা? এটা হয় কি, এটা খুব সরলভাবে উত্তর দেওয়া যাবে না, বেশ কয়েকটি প্রসঙ্গ এসেছে। তার মধ্যে একটি বিষয়ে আমরা যদি নারায়ণগঞ্জের সঙ্গে তুলনা করতে যাই, তাহলে নারায়ণগঞ্জের সঙ্গে তুলনা করতে গেলে অন্য যে কোনো জায়গার সঙ্গেই একটা তুলনামূলক ব্যাপার আসলে নারায়ণগঞ্জটা সবসময় একটা আলাদা থাকবে। তার একটা কারণ ছিল, নারায়ণগঞ্জে সেলিনা হায়াৎ আইভীর মতো একজন প্রার্থী ছিল, আবার সেই দলেরই প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানের মতো একজন সংসদ সদস্য ছিলেন সেখানে, এবং তাদের নিজেদের ভেতরে যেহেতু খুব বড় রকমের টানাপোড়েন ছিল, সেটিকে নিয়ে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তাদের একসঙ্গে বসতে হয়েছিল, মিলেমিশে নির্বাচন করতে বলা হয়েছিল, সেই কারণে সবসময় একটু উত্তেজনা ছিল। আর সেলিনা হায়াৎ আইভী শুধু নারায়ণগঞ্জের প্রেক্ষিতে নয়, বাংলাদেশের যে কোনো অঞ্চলের প্রেক্ষিতে একটু আলাদা ধরনের প্রার্থী, আলাদা যোগ্যতার প্রার্থী। সুতরাং তার মতো একজন প্রার্থী যেখানে নির্বাচনে প্রার্থী থাকবে, সেই নির্বাচনটি একটু ভিন্ন মাত্রা পাবে আলোচনায় বন্য কে কোনো জায়গাতেই। আর কুমিল্লার ক্ষেত্রে যে কথাটি বলা হচ্ছে যে কুমিল্লার নির্বাচনটি তুলনামূলকভাবে ম্রিয়মান, আমার কাছে পুরোপুরিভাবে আমি এর সঙ্গে একমত নই। তার কারণটি হচ্ছে, কুমিল্লার নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী বা প্রার্থী নয়, কিন্তু শামীম ওসমানের মতো এমপি সেখানে না থাকার কারণে ঢাকা শহরে বসে আমরা তুলনামূলকভাবে উত্তেজনাটা হয়তো একটু কম অনুভব করেছি। কিন্তু কুমিল্লার নির্বাচনের যে প্রার্থী, যে ভোটার, যে কাউন্সিলররা আছেন, সেখানে কিন্তু আমি যতদূর খোঁজ খবর রেখেছি, তাকে উত্তেজনার, নির্বাচনী যে উত্তেজনা সেটার যে খুব একটা ঘাটতি ছিল আমার কাছে তা মনে হয়নি। তার মনে না হওয়ার কারণটি হচ্ছে, আপনি একটি বিষয় খেয়াল করে দেখেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, আমরা সারাদিনের যে খবর পেয়েছি, তাতে প্রচুর সংখ্যক ভোটার ভোট দিয়েছে। সেই ভোটারের সংখ্যা কত আমি ঠিক নিশ্চিত করে এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু তারা ভোট দিয়েছে। মূল শহরের চেয়ে শহরের বাইরে ভোটারের উপস্থিতি আরো বেশি ছিল। আরেকটি ব্যাপার, উৎসাহ উদ্দীপনার আরেকটি মাপকাঠি নারী ভোটারদের অংশগ্রহণ কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে এখন পর্যন্ত গণমাধ্যমের যে তথ্য, সেই তথ্য বলছে যে তাদের উপস্থিতিও বেশি ছিল। সুতরাং সবকিছু, এবং 1,02,447 জন পুরুষ ভোটার, নারী ভোটার ছিল 1,05,119 জন। অর্থাৎ পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যা এখানে বেশি। কিন্তু সাধারণত হিসেবে আমাদের যে নির্বাচনের যে রেওয়াজ, সেই রেওয়াজ অনুযায়ী দেখা যায়, নির্বাচনে যদি একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের থাকে অথবা তার সম্ভাবনা থাকে, যদি এমন আতঙ্ক থাকে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে পারে, যদি এমন আতঙ্ক থাকে যে মারামারি হতে পারে, ভোট কেন্দ্র দখল হতে পারে, খুন হতে পারে, এরকম যদি, তখন নারী ভোটাররা কম যায়। কিন্তু গোলাম মুর্তজা, আমি আপনাকে জানতে চাই, আজকে আসলে সারাদিনের আপনি গণমাধ্যম দেখেছেন, নিশ্চয়ই ফলো করেছেন, সারাদিনের নির্বাচনী পরিবেশ আসলে কেমন ছিল আপনার? সারাদিনের গণমাধ্যমের যে ভাষ্য এবং আমাদের বন্ধুরা যারা কুমিল্লাতে আছেন তাদের কাছ থেকে যে তথ্য, কুমিল্লা সবকিছু মিলিয়ে একটি নির্বাচন সুষ্ঠু করার জন্য যে রকম পরিবেশ থাকা দরকার, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, তাতে মনে হয় তা পুরোপুরিভাবেই ছিল। ব্যতিক্রম ছিল, সেটি হয়তো দুটির কথা বলা হচ্ছে, বা বিএনপির পক্ষ থেকে বিএনপি প্রার্থী বলছেন ভোট কারচুপি হয়েছে। দেখেন, আমাদের এখানে বিরোধী দলে থাকলে অভিযোগ করাটা অনেক সহজ, এবং তিনি হয়তো তার জায়গা থেকে অভিযোগ করছেন। আর সরকারের জায়গায় বা সরকারি দলের প্রার্থী বা আওয়ামী লীগের প্রার্থী, এটা নিশ্চিত যে তুলনামূলকভাবে তিনি কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকেন, বা তার অভিযোগ করার আসলে খুব বড় কোনো জায়গা থাকে না। তিনি কার কাছে অভিযোগ করবেন? তার দলই তো ক্ষমতায়, সেই প্রশাসনিক নির্বাচন করছে, যদিও নির্বাচন কমিশন করে। তো আমার কাছে মনে হয়
যে অভিযোগটি করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, সেই অভিযোগটি ততক্ষণ পর্যন্ত কোনো গ্রহণযোগ্যতা পাবে না যদি সত্যি সত্যি নির্বাচনে ভেতরে বিশেষ কোনো মেকানিজম হয়ে থাকে। কিন্তু গোলাম মুর্তজা আমি শেষ করি, যদি মেকানিজম সেটি হয়ে থাকে, বিএনপি প্রার্থী যেটি বলছেন সেটি কিন্তু গোপন থাকবে না, সেটি কোনো না কোনো প্রক্রিয়াতে জনসমক্ষে প্রকাশিত হবে। আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য আছে, তাতে ভোট গ্রহণ পর্যন্ত, আবারও পরিষ্কার করে বলি, তাতে ভোট গ্রহণ পর্যন্ত কোনো বড় রকমের বিশৃঙ্খল অবস্থা আমরা দেখিনি যার দ্বারা নির্বাচন বড়ভাবে প্রভাবিত হতে পারে। 2টি 3টি বা 5টি কেন্দ্রে যদি নয় 2টি বা 5টি কেন্দ্রে এরকম ঘটনা ঘটেছে, জাল ভোট হয়েছে, সেখানে প্রিজাইডিং অফিসার অসহায় অবস্থাতে তাকে দেখা গেছে ভোটের ব্যালট পেপার নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে। এখন পর্যন্ত তথ্য অনুযায়ী সেই সংখ্যাটি 103টি কেন্দ্রের জায়গায় অত্যন্ত কম। সুতরাং এই মুহূর্তে যদি আমাকে মন্তব্য করতে হয় তাহলে বলতে হবে যে সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে একটি নির্বাচন সম্পন্ন হয়েছে, ভোট গণনা চলছে। এখন আমাদের দেখতে হবে পরবর্তী অবস্থা, যে ভোট গ্রহণটা যেরকম সুষ্ঠু হয়েছে, গণনার প্রক্রিয়াটিও আমরা যেন সুষ্ঠু প্রক্রিয়াতে ফল প্রকাশিত হয় সেটি যেন বলতে পারি, সেটি নির্বাচন কমিশনের অত্যন্ত গুরুত্ব দিয়ে সতর্ক থাকা উচিত, গুরুত্ব দিয়ে দৃষ্টি রাখা উচিত। আমি একটু আমার হাতে একটু রেজাল্ট এসেছে, সেটা একটু জানিয়ে দিতে চাচ্ছি যে 103টি কেন্দ্রের মধ্যে 2টো তো স্থগিত হয়েছে, 15টির ফলাফল এসছে। মনিরুল হক সাক্ষ্য প্রাপ্ত ফলাফলে 8268 ভোট পেয়েছেন, আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন 8058টি ভোট। আমাদেরকে অপেক্ষা করতে হবে, তবে আশা করি কেন্দ্রের সংখ্যা খুব বেশি নয়, 10টা 11টার মধ্যে আমরা আশা করি সব ফলাফল পেয়ে যাব। কিন্তু আপনি বলছিলেন যে ভোট গণনা সুষ্ঠু হয়েছে, কিন্তু এখন ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে, ভোট গণনার বিষয়টি এখন দেখার বিষয়। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ছিল বলে আপনি মনে করছেন। আপনাদের প্রেডিকশন কি বলে যে আসলে কোন প্রার্থীর, এই যে বললাম না যে দলীয় প্রতীকে আসলে বা নির্বাচনটা হচ্ছে বলে অনেকেই বলছেন, এবং ব্যক্তির জনপ্রিয়তাটা এখানে গুরুত্বপূর্ণ নয়। আমরা কুমিল্লা গেছিলাম ইলেকশনটা কভার করতে, তখন দেখেছিলাম যে যদিও আমরা বলছি দলীয় প্রতীকে নির্বাচন, কিন্তু আমাদের সামনে প্রায় 150 জন মানুষ ছিল, সাধারণ মানুষ ছিল, তারা আবার স্থানীয় বিষয়গুলোকে টানছে। স্থানীয় বিষয়গুলো যেগুলো সমস্যার সমাধান হয়নি, যেমন কুমিল্লার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, যানজট, এগুলো সমস্যার সমাধান হয়নি বলে তারা অভিযোগ তুলছে। এই সমস্ত ক্ষেত্রেও কি মেয়র পদের ভাগ্য আসলে নির্ধারণ করবে না, নাকি শুধুমাত্র দলীয় প্রতীকে মানুষ অন্ধের মতো ভোট দিবে? না, অবশ্যই স্থানীয় সমস্যাগুলো মেয়র প্রতীকের ভাগ্য নির্ধারণ করবে, কারণ ওটা তো একেবারে নতুন সিটি কর্পোরেশন নয়, এটা একটা পুরোনো সিটি কর্পোরেশন। এর আগে একটা নির্বাচন হয়েছে, এটা সম্ভবত দ্বিতীয় নির্বাচন। সো যিনি নির্বাচিত মেয়র ছিলেন, তার যে সমস্ত প্রমিস ছিল, তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই সব প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত না হয়ে থাকে, তাহলে তো মানুষ ভোট দেওয়ার আগে এগুলো বিবেচনা করবে। তো আমাদের দেশে যেটা হয় যে যখন প্রার্থীর উজ্জ্বলতা একটু কম থাকে, তখন দলের প্রতীকের উজ্জ্বলতা বেড়ে যায়। তার মানে এবারে নির্বাচনে আপনারা মনে করছেন যে প্রার্থীদের উজ্জ্বলতা কম ছিল? না, কুমিল্লার ক্ষেত্রে এটা উজ্জ্বলতা কম ছিল বলা যাবে না। আমরা যদি সারা বাংলাদেশের পার্সপেক্টিভে যখন আমরা চিন্তা করি, তখন হয়তো উজ্জ্বলতা কম মনে হবে। বাট কুমিল্লার ক্ষেত্রে সাগু সাহেব তো একবার নির্বাচিত মেয়র হয়েছেনই, সুতরাং তাকে অনুজ্জ্বল প্রার্থী বলা যাবে না। বা যিনি এখন আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তারা একটা রাজনৈতিক পরিচিতি আছে, তার বাবা রাজনীতিতে ছিলেন, অনেক দিন ধরে কুমিল্লা রাজনীতিতে আছেন এই পরিবারটি, সুতরাং তাদেরকে ওরকম অনুজ্জ্বল প্রার্থী বলা যাবে না। তবে এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই ক্ষেত্রে জনগণ মার্কা, দলীয় প্রতীক এবং দুটোই বিচার করে তারা ভোট। আমার কাছে 18টির ফলাফল আছে। মনিরুল হক সাক্ষ্য পেয়েছেন 11,915 ভোট এবং আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন 10,634 ভোট। আমরা অপেক্ষা করি আসলে খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে, মানে হাড্ডাহাড্ডি লড়াই আমরা যেটা বলি সেরকম হাড্ডাহাড্ডি লড়াই ঘটছে। ডক্টর আতাউর, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকে বলছেন যে এবারে নির্বাচনকে বিশ্লেষণ করে যে এটা হচ্ছে আওয়ামী লীগ প্রমাণ করতে চায় যে তারা জনপ্রিয় দল, এই কারণেই তারা সরকারে আছে, এবং এই নির্বাচনের ফলাফল সুষ্ঠু হলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা দেখাতে পারবে যে তারা আসলে মানে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হতে পারে তাদের দল থেকে। তাই কি মনে করেন? এই ধরেন এই রেটরিকগুলো, এই কথাগুলো তো একবার প্লে আউট হয়ে গেছে। যেমন 2014-তে বারবার বলা হয়েছিল যে 14 ইলেকশনের পূর্বে যে স্থানীয় নির্বাচনগুলো অনেক হয়েছে, কিন্তু বিএনপি তো তাতে সাড়া দেয়নি। সুতরাং একটা স্টেজ তো চলে গেছে। অ্যান্ড সেকেন্ড স্টেজ আমার মনে হয় যে এবারের আমার যে প্রেডিকশন বা আমার যে চিন্তা, যে বিএনপি উইল অ্যাকসেপ্ট দিস, যে এই সরকার বা এই সরকার যদি মোটামুটি নির্বাচন কমিশন
একটা ভালো মানে একটা স্বচ্ছভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে তারা নির্বাচনে যাবে। কারণ জনগণের প্রতি যদি আস্থা থাকে তাহলে জনগণই শক্তি। আর সেই সঙ্গে আমি একটা কথা যে এই যে পুলিশের মহড়াটা, আমি পৃথিবীর অনেক নির্বাচন দেখেছি, কিন্তু বাংলাদেশের মতো এই যে এত মহড়া, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর না থাকলে তো এটা বিরোধী দলের প্রার্থী অভিযোগ তুলবে, কিন্তু এটা যেরকম বিরোধী দল বলতে পারে যে এই বা যে কোনো দলই থাকুক না কেন তারা বলতে পারে যে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি এত দরকার আছে কিনা আমি জানি না। কারণ যেভাবে এগুলোকে ডিপ্লয় করা হয় এবং তাদের যদি ভূমিকায় আমি দেখি, আমি একটা কেন্দ্রে দেখলাম, একটা বা দুটো কেন্দ্রে দেখলাম পুলিশগুলো তো দাঁড়িয়েই আছে, ওইখানে অনেক কয়জন ওই একটা পার্টিকুলার ক্যান্ডিডেটের নিয়ে তারা এজেন্টরা, তারা আমার কাছে মনে হলো কাইন্ড অফ ইন্টিমিডেটিং, মানে কিন্তু তাদের তো কিছু করছে না। তো সুতরাং এই যে পুলিশের ভূমিকাটা, আমি বলবো যে একদিকে যেমন আমরা মনে করি দে আর এ গুড ডেটারেন্স বা ইফেক্টিভ ডেটারেন্স, একটা প্রতিরোধ বা মোকাবেলা করতে পারে যদি সহিংসতা না হয়, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের ভূমিকা যদি স্বচ্ছ না হয়, তাদের ভূমিকা যদি এখন জাতীয় নির্বাচনে এই ধরনের ভূমিকা পারবে কিনা এবং এত গোলাম মুর্তজা উনি যেটা বলছেন যে পুলিশের সাথে উনি খুব মানে ভালো ভূমিকা দেখছেন এজেন্টদের, আপনি কি মনে করেন যে পুলিশকে আগ বাড়িয়ে কি আসলে কোনো রকম ঘটনা বা গোলযোগ ছাড়া পুলিশকে আগ বাড়িয়ে যে সবাইকে প্রতিহত করবে, নাকি পুলিশ মানে উনি যে অভিযোগটা তুলছেন সেক্ষেত্রে কি বলবেন? না, এটাকে আমি ঠিক ওইভাবে দেখছি না। বাংলাদেশের নির্বাচন আর পৃথিবীর অন্য দেশের নির্বাচন, অন্য দেশের কালচার, বাংলাদেশের কালচার, অন্য দেশের ভোটারদের ধরন, বাংলাদেশের ভোটারদের ধরন, এটা আসলে কোনোটার সঙ্গে মেলানো যাবে না। অন্য দেশ বলতে কোন দেশ? অন্য দেশ বলতে কি ভারত, না ইউরোপের কোনো দেশ, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি একটি ব্যাপার। আর বাংলাদেশে যখন যারা বিরোধী দলে থাকেন, বিজিবি দেয়া হয়, আগে বিডিআর ছিল, বিজিবি দেয়া হয়, র্যাব দেয়া হয়, পুলিশ দেয়া হয়, আনসার দেয়া হয়, তারপরেও দাবি ওঠে সেনাবাহিনী কেন দেয়া হলো না। সুতরাং এখানে যদি পুলিশের সংখ্যা কোনো কারণে একটু কম থাকে এবং সেই একটি কেন্দ্রে যদি তখন একটি ঘটনা ঘটে, তখন কিন্তু নির্বাচন কমিশন আর একটু আগ বাড়িয়ে সরকারকেই অভিযুক্ত করা হবে যে পর্যাপ্ত পুলিশ রাখা হয়নি। সুতরাং পুলিশের সংখ্যা বা সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বেশি থাকবে, এটাই প্রত্যাশিত। দেখতে হবে যে জায়গাটি, সেটি হচ্ছে একটি ঘটনা ঘটছে, ধরেন জাল ভোট দেয়া হচ্ছে বা সন্ত্রাসীরা বা দলীয় কর্মীরা ভোট কেন্দ্র দখল করে নিচ্ছে, তখন সেখানে দায়িত্বশীল পুলিশ, দায়িত্বরত পুলিশ তার দায়িত্ব পালন করছে কিনা। যদি তার দায়িত্ব পালন করে থাকে তাহলে সংখ্যায় বেশি আছে, এটি আমার সহায়ক সুষ্ঠু নির্বাচনের জন্য। আর যদি দেখা যায় যে পুলিশ আছে কিন্তু পুলিশ তার দায়িত্ব পালন করছে না, গাইবান্ধার নির্বাচনের ক্ষেত্রে কয়েকদিন আগে যে গাইবান্ধার যে নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনের ক্ষেত্রে পুলিশকে যে ভূমিকায় দেখা গেছে, কুমিল্লার ক্ষেত্রে সেই ভূমিকায় দেখা গেছে, আমাদের কাছে এখনো পর্যন্ত সেই তথ্যটি নেই। এটি একটি ব্যাপার। সুতরাং পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগ বাড়িয়ে আসলে এখানে দায়িত্ব পালন করার কথা নাই। আমি যদি গিয়ে কেন্দ্র দখল করি, তখন পুলিশের দায়িত্ব আমাকে প্রতিহত করার। আমি যদি সেটা না করি, আমি যদি নির্বাচন করি আমার লোক, বা আমি যদি সেখানে না যাই, যদি বিশৃঙ্খলা না ঘটাই, মানুষ যদি লাইন দিয়ে ভোট দিতে পারে, ভোট দেওয়ার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি করা না হয়, তাহলে তো এখানে পুলিশ বা র্যাব বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব বেশি কিছু করার নেই। আমার কাছে আরও কিছু কেন্দ্রের ফলাফল এসছে, 20টির ফলাফল এসছে। মনিরুল হক সাক্ষ্য পেয়েছেন 15,444 ভোট এবং আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন 13,004 ভোট। আসলে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, আমাদের হাতে একের পর এক ফলাফল আসছে। কিন্তু আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। নারায়ণগঞ্জে যখন বিএনপি প্রার্থীর পরাজয় হলো, তখন আমরা শুনেছিলাম যে আইভির কাছে, সেলিনা হাত আইভির কাছে এই প্রার্থী সাফওয়াত হোসেন অতটা ডায়নামিক ছিলেন না, যার কারণে এ ধরনের প্রার্থী কেন দেওয়া হলো, যার জন্য তার পরাজয় হয়েছে। এখানে মনিরুল হক সাক্ষ্য কিন্তু গতবারের নির্বাচিত মেয়র ছিলেন, সেই তুলনায় আঞ্জুম সুলতানের সীমা বরং অনেকটা নিষ্প্রভ বলা যায়। সেই ক্ষেত্রে তো আসলে এখন যদি পরাজয় হয়, সেই ক্ষেত্রে তার এই অভিযোগ মানে দেওয়ার কোনো উপায় নেই। যে নির্বাচনের ক্ষেত্রে, বাংলাদেশের প্রেক্ষিতে নির্বাচনের ক্ষেত্রে, বিশেষ করে প্রতীকে যখন নির্বাচন হয় আওয়ামী লীগ এবং বিএনপির ক্ষেত্রে, একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, প্রার্থী ব্যক্তিগত রাজনৈতিক পরিচিতি বা ইমেজ যাই থাকুক না কেন, দলীয় প্রতীকে যখন নির্বাচন হয় তখন 99.99% ক্ষেত্রে দলীয় যে ভোট, দুই দলের প্রার্থী দলীয় সব ভোট পায়।
পার্থক্যটা তৈরি হয়ে না যায়। কেন শামীম ওসমান আর সেই সময়ের কথা বলছি, শামীম ওসমান আর সেলিনা হায়াত আইভীর কথা বলছি। সেই সময় শামীম ওসমান, আপনি খেয়াল করে দেখেন, দলীয় ভোট যেটা সেটা শামীম ওসমান ঠিকই পেয়েছিল। শামীম ওসমানের সঙ্গে বা নারায়ণগঞ্জের সঙ্গে অন্য কোনো জায়গার নির্বাচনের তুলনা করা যাবে না, কারণ প্রার্থী সেলিনা হায়াত আইভী ব্যতিক্রমী প্রার্থী, এটি আমাদের সবার মাথায় রাখতে হবে। আর এটি একটি আর আচ্ছা, সবসময় আমরা শুনি যে সুইং ভোট গুলো, এখানে কি সুইং ভোট বলে এখানে কোনো ব্যাপার আছে? এইখানে একটা কথা বলি যে স্বাভাবিক বিশ্লেষণে হবে না, কারণ কতগুলো বেল্ট আছে। যদি দলীয়ভাবে নির্বাচন হয়, বাংলাদেশের কিছু কিছু বেল্টে বিএনপির স্ট্রেংথ বেশি, আবার কিছু কিছু বেল্টে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করবে। যেমন ধরেন ফরিদপুর বা সিলেট, এই সমস্ত অঞ্চলে কি মনে হচ্ছে? কুমিল্লা কিন্তু ট্রেডিশনাল হিস্টোরিক্যালি যদি দেখেন, কুমিল্লায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির প্রার্থী আগে জয়লাভ করেছে। আমি যদি জাতীয় এবং জাতীয় সংসদে নির্বাচনে দেখেন, সেরকম চিটাগাংও কিছুটা অনেকটা। সুতরাং আমি বলছি যে উনি যেভাবে বলেন নারায়ণগঞ্জ ইজ নট দ্য কেস, নারায়ণগঞ্জও জানি না, কিন্তু সেলিনা হায়াত ওয়াজ এ ইউনিক কেস, সেটা বাদ দিলাম। কিন্তু আমি বলছি যে বেল্টও ইজ ইম্পর্টেন্ট, যে ট্রেডিশনাল ভোট কিভাবে ক্যারি করে। না, ওই যে আমরা সবসময় শুনি সুইং ভোটের কথা, এখানে কি আসলে কোনো সুইং ভোট কোনো রকম ইমপ্যাক্ট ফেলেছে নাকি? না, সুইং ভোটের তো ইমপ্যাক্ট থাকবে, এই দুটো দলের ভোট, কারণ নতুন ভোটার আছে, এবার নতুন ভোটাররাও তো অনেক আছে, নতুন ভোটার আছে 30,000 প্রায়। তো ওই 30,000-এর মধ্যে সবই যে দলীয় ভোটার হবে এরকম না, এবং ওখানে যত ভোটার আছে সবাই যে দলীয় ভোটার এরকম না। তো দলীয় ভোটার যদি সে 35-70% থাকে, একটু কম বেশি হতে পারে দুই দলের মধ্যে, তাহলে বাকি 30% কিন্তু সুইং ভোটার, তারা আবার ভোটটা দেবেন প্রার্থী, স্থানীয় সমস্যা এসব বিবেচনা করে, পরিবেশ সবকিছু মিলে। মানে এখন যে ভোটটা হয়েছে সারাদিন ধরে, ভোট কিন্তু সুষ্ঠুভাবে হয়েছে। এখন এই ভোটেও তো যদি আমরা দেখি 70% বা 60% ভোটার ভোট দিয়েছেন, তাহলে কিন্তু ভোট দেওয়ার বাইরেও 40% থাকছেন, তারাও কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। তারা যদি যেতেন তাহলে আরেকটা চিত্র আমরা দেখতে পারতাম, সেটা তো কখনোই ঘটে না। সুতরাং আমাদেরকে যারা ভোট কেন্দ্রে যাবেন, যারা ভোট দিবেন, তাদের ভোটটাই কাউন্ট করা হবে এবং তাদের ভোট গণনা করেই যিনি বিজয়ী হবেন তাকে বিজয়ী হবে। সেইখানে কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা তার প্রমাণ, একটা প্রমাণ তো হলো যে টার্ন আউটটা কতটুকু। টার্ন আউট যদি পুয়ার হয়, তাহলে আমরা বলবো যে ফর সাম রিজন, এটা তো সবটাই এক্সপ্লেন করা যাবে না, যে কোনো কারণে হয়তো ভয় ভীতি হতে পারে, পরিবেশগত। কিন্তু আমরা যতদূর সারাদিন ধরে দেখলাম যে এবার ভোটারের সংখ্যা বেশ ভালো। জানি না, আপনাদের এখানে আসে নেই, সংখ্যাটা নেই, কিন্তু ভোটারের এখন পর্যন্ত আমরা সঠিক পরিসংখ্যান জানি না যে কত শতাংশ ভোট দিয়েছে, কিন্তু আমরা সারাদিন ধরে যেটি লক্ষ্য করেছি, খেয়াল করেছি, খবর সংগ্রহ করেছি, তাতে আমরা দেখেছি ভোটারদের যে লম্বা লাইন বলছে যে ভোটারের উপস্থিতি অনেক বেশি। আরেকটি কথা আমি শুরুতে বলেছিলাম, ভোটারের উপস্থিতি যে বেশি, সুষ্ঠু পরিবেশে যে ভোট হয়েছে তার একটি বড় প্রমাণ নারী ভোটারের সংখ্যা বেশি। আরেকটি প্রমাণ, মূল শহরের চেয়ে শহরের একটু বাইরে ভোটারের উপস্থিতি আরো বেশি ছিল। আমি আমার আগের বক্তব্যটি শেষ করতে পারিনি, একটু সংক্ষেপে শেষ করি। আমি যেটা বলেছিলাম যে দলীয় ভিত্তিতে যখন নির্বাচন হয়, দলীয় প্রার্থীর ইমেজ যাই হোক না কেন, সেই ভোট দলীয় ভোট দলীয় প্রার্থী পায়। আপনি যে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা বলছেন, সেখানে কিন্তু শামীম ওসমান যখন দলীয় প্রতীকে নির্বাচন করেছে, দলের ভোট কিন্তু শামীম ওসমান ঠিকই পেয়েছে। সেই সময়ের কথা, সেই সময়ও সেলিনা হায়াত আইভীর সঙ্গে তিনি পরাজিত হয়েছেন সেলিনা হায়াত আইভীর একটি তার ব্যক্তি ইমেজ, আর একটি বিএনপি সহ অন্যদের ভোট সেলিনা হায়াত আইভী পেয়েছেন, আর একটি সুইং ভোট যেটির কথা বলছেন, যারা হয়তো কোনো দলের নয় কিন্তু তারাও ভোটটা সেলিনা হায়াত আইভীকে দিয়েছিলেন। আর সারা বাংলাদেশের প্রেক্ষিতেই দলীয় ভোট, যেখানেই নির্বাচন দলীয় ভোট দলীয় কর্মীই পেয়ে থাকে। মূল পার্থক্যটা তৈরি করে দেয় এই সুইং ভোট, এবং সেটি তৈরি করে দেয় এখানে কয়েকটি ব্যাপার কাজ করে। এটা কয়েকটি ব্যাপারের মধ্যে একটি ব্যাপার কাজ করে, জাতীয় পর্যায়ে যখন যারা ক্ষমতায় থাকেন, সেই জাতীয় পর্যায়ে সেই সরকারের ইমেজের উপরে অনেক ক্ষেত্রে সুইং ভোটের ইমেজ বা সুইং ভোটের ধরনটা নির্ভর করে। আরেকটি নির্ভর করে ব্যক্তির ইমেজের উপরে। প্রার্থীর ব্যক্তি ইমেজ যদি একজনের চেয়ে আরেকজনের যদি ইমেজগত জায়গাতে এগিয়ে থাকে, তাহলে তিনি ভোটারদেরকে বেশি টানতে পারেন। তরুণ ভোটারদের বিষয়টি এর আগে দেখা গিয়েছিল বা এখনো পর্যন্ত তরুণ ভোটাররা সাধারণত মুক্তিযুদ্ধের সপক্ষ, যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদের বিপক্ষে অবস্থান, এই সমস্ত জায়গাতে যাদের বক্তব্য, যাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার থাকে,
তরুণ ভোটারদের একটা বড় অংশ এদেরকে ভোট দেয়। এটা আমরা সাধারণ, আমার কাছে কোনো পরিসংখ্যান নেই, আমার কাছে কোনো গবেষণা নেই, এটা আপনি পারসেপশন, আপনার পারসেপশন একজন সংবাদকর্মী হিসেবে আমার যে পারসেপশন আমি সেটা মনে করেছি, আমি সেটা আমার সেটা গোলাম মুর্তজা, আমি একটু আরেকটা তথ্য, আমি আপনার প্রসঙ্গে আসবো, কিন্তু আমি আরেকটা তথ্য যেটা পেয়েছি সেটা আমি একটু আলাপ করতে চাচ্ছি। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে আঞ্জুম সুলতানা সীমার পিএসকে আটক করা হয়েছিল এবং সিটি কলেজ কেন্দ্র যেটি হচ্ছে বলা যায় আওয়ামী লীগের ঘাঁটি, সেই কেন্দ্রটি স্থগিত করা হয়েছে। সবকিছু মিলে আসলে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে আসলে এটা এখন মন্তব্য করা উচিত নয় যে কি মনে হচ্ছে। সাধারণভাবে তার পিএসকে কেন তাহলে আটক করা হবে? আপনি যে কথাটি বলছেন, যে প্রশ্নটি আগে করেছিলেন যে কুমিল্লার ওই অঞ্চলটির কথা যদি চিন্তা করি তাহলে সেখানকার ভোটের যে ধরন, সেখানকার অতীতের নির্বাচন 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন নয়, তার আগের যে নির্বাচনগুলো আছে সেই নির্বাচনগুলোকে যদি আমরা বিবেচনায় নেই, সেখানকার ফলাফল যদি আমরা বিবেচনায় নেই, তাহলে কুমিল্লা বৃহত্তরভাবে কুমিল্লা বিএনপির জন্য একটি কি বলবো, বিএনপি সবসময় এই জায়গাটাতে এগিয়ে থাকে। আর এবারের নির্বাচনে দুইজন প্রার্থীর একজনের পারিবারিক ইমেজ, রাজনৈতিক ইমেজ অত্যন্ত সমৃদ্ধ যিনি নির্বাচন করছেন, আরেকজন নিজেই দীর্ঘদিন রাজনীতির সঙ্গে খুব সরাসরিভাবে আছেন, আগে তিনি নির্বাচিতও হয়েছেন। সুতরাং দুইজনেরই দুই রকমের ব্যাপার কাজ করেছে। আরেকটি আমি একটু আপনার এই প্রসঙ্গে আসছি, আপনি বলছেন দুইজনের দুই রকম ইমেজ কাজ করছে, সমর্থকরা অনেক জোরালো আছে। যদিও আমরা সারা দেশ জুড়ে এটার উত্তেজনা পাইনি, কিন্তু কুমিল্লা শহর জুড়ে উত্তেজনা ছিল। উনি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বললেন যে পুলিশ কেন এত বেশি, কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট ছিল। এবং যেটি বললাম যে সীমার পিএসকে আসলে আটক করা হয়েছে, সব মিলিয়ে আসলে মানে আপনি বলছিলেন ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে এবং আমরা সকল গণমাধ্যমেও দেখলাম। এইগুলো আসলে কিভাবে দেখেন? দেখেন, যদি নির্বাচন 103টি কেন্দ্রে হয়, সেখানে যদি 5টি 7টি 10টি কেন্দ্রেও যদি এগুলোকে আপনি বিচ্ছিন্ন মনে করছেন? না না, আমি বিচ্ছিন্ন মনে করছি না। আমি বলছি 10টি কেন্দ্রে বা 5টি কেন্দ্রে, এমনকি একটি কেন্দ্রেও যদি গোলযোগ হয়, তাহলে সেটাকেও আমি বলবো এটি আমাদের পুরো ব্যবস্থাপনার একটি দুর্বলতা। এটিকে আমি তখনই ইগনোর করব, এটিকে আমি তখনই কম গুরুত্ব দিব যদি আমি নির্বাচন কমিশনকে দেখি নির্বাচন কমিশন না মাত্র একটি কেন্দ্রে ঘটনা ঘটেছে, 2টি কেন্দ্রে ঘটনা ঘটেছে, এরকম নরম সুরে কথা না বলে। আমি হয়তো আপনি দুর্বলতা বললেন, আবার আমি যদি এটা আরেকটা আঙ্গিকে বিচার করি, যদি মনে করি যে আঞ্জুম সুলতানা সীমা আওয়ামী লীগের প্রার্থী, তার পিএসকে আটক করা হয়েছে, তার মানে প্রশাসন সতর্ক আছে, কোন রকম মানে গোলযোগ তারা করতে দিবে না। এটি দুটিই প্রমাণ করে যে প্রশাসন সতর্ক আছে বলে তার পিএসকে গ্রেফতার করা হয়েছে। তার পিএসের বিরুদ্ধে আসলে সরাসরি আরেকটি অভিযোগ, একজন নারী গণমাধ্যম কর্মীকে বা একজন গণমাধ্যম কর্মীকে তিনি লাঞ্ছিত করেছেন, প্রায় লাঞ্ছিত করেছেন। তার কারণেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আরেকটি বিষয় আমাদের স্বীকার করতে হবে, আমরা বলছি নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু ক্ষমতাসীন থাকা অবস্থাতে যে দলটি নির্বাচন করে সেই দলটির দাপট, সেই দলটির প্রভাব অন্য মানে বিরোধী দলের চেয়ে সবসময় একটু বেশি থাকে। অধিকাংশ ক্ষেত্রে ঘটনা বা দুর্ঘটনা ঘটান ক্ষমতাসীন দলের যারা থাকেন, দল হয়ে যারা নির্বাচন করেন তারা, কিন্তু তুলনামূলকভাবে এই ক্ষেত্রে সেরকম ঘটনা কম ঘটেছে। আর আমি যে কথাটি বলছিলাম, আমি এই ঘটনাটিকে ছোট ঘটনা মনে করব তখন যদি নির্বাচন কমিশন এটিকে ছোট মনে না করে। একটি কেন্দ্রেও ঘটনা ঘটলে নির্বাচন কমিশন যেন দৃঢ়তার সঙ্গে যা ঘটনা ঘটেছে, যার বিরুদ্ধে অভিযোগ, তারা যেন এটিকে ছোট না মনে করেন, তারা যেন এটিকে না বলেন যে না এটি বিচ্ছিন্ন ঘটনা, এর প্রেক্ষিতে ফলাফল প্রভাবিত হবে না। হ্যাঁ, এর প্রেক্ষিতে ফলাফল প্রভাবিত হবে না, কিন্তু যারা দুর্ঘটনা ঘটালেন তারা যেন এর প্রেক্ষিতে যেন মাপ পেয়ে না যায়, তাদের অপরাধের শাস্তি যেন নিশ্চিত করা হয়। নির্বাচন কমিশনের কাছে এটা থাকবে আমাদের প্রত্যাশা। আমার হাতে আরো কিছু ফলাফল এসে আমি আসবো আপনাদের কাছে। 29টির ফলাফল চলে এসছে অসমর্থিত সূত্র। আমার ধারণা আসলে রাত 9-10টার মধ্যে বোধহয় সব ফলাফল চলে আসবে। মনিরুল হক সাক্ষ্য পেয়েছেন 18,861 ভোট, আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন 19,298 ভোট। একেবারেই তো কাছাকাছি, বলা যাচ্ছে না কে আসলে জয় পরাজয়টা কার ভাগ্যে ঘটবে। আপনাদের কি মনে হয় যে এটা আসলে বিএনপি খুব নিজের জনপ্রিয়তা বা নিজের অস্তিত্বের টিকে থাকার লড়াই হিসেবে দেখছে? কারণ বারবার বিএনপি হেরে যাচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনের পরেও যখন হেরে যাচ্ছে, তখন কি এটা বিএনপি আসলে মনে করছে যে কোনোভাবে আসলে তাদের জিততেই হবে? প্রথমত হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সারা দেশের যে জাতীয় নির্বাচনের ওই এলাকাটা তো জনপ্রিয়তা না, ওই এলাকাও করা যাবে না, হয়তো জাতীয় নির্বাচনে ওই এলাকায় ভিন্ন ফল হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনগুলো খুবই স্থানীয় বিষয় আশয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ থাকে, এখানে জাতীয় ইস্যু কম কাজ করে। যদিও এখন দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, সেই কারণে জাতীয় ক্ষেত্রে দুইটি দলের কি ভূমিকা সেটাও হয়তো ভোটাররা বিবেচনায় নেবেন।
আর নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে বিজয় মানেই যে জাতীয় নির্বাচনে বিজয় হবে, বা স্থানীয় সরকার নির্বাচনে পরাজয় মানেই যে জাতীয় নির্বাচনে পরাজয় হবে, এরকম কোনো জেনারেলাইজেশন করা যাবে না। এটা অতীতেও কখনো হয়নি এবং নাও হতে পারে। যেটা একটু আগেই মুর্তজা বললেন যে যারা ক্ষমতায় থাকে তাদের একটু প্রভাব বিস্তার করে এবং তাদের ক্ষেত্রেই একটু বাড়াবাড়িটা লক্ষ্য করা যায়। তো এইটা হলো যে ওই বাড়াবাড়ির ক্ষেত্রে যেটা বলা দরকার যে নির্বাচন কমিশন কিন্তু ব্যবস্থা নিয়েছেন। এর আগে হলে দেখা যেত যে কেন্দ্র সম্পর্কে অভিযোগ, যে কেন্দ্রে ব্যালট বাক্স নিয়ে দৌড়াদৌড়ি করা হলো, সেই কেন্দ্রে ভোট চলছেই, ভোটটা স্থগিত, সুতরাং ওখানে পুনর্বার ভোট নিতে হবে যদি ভোট নিতে হয়। নির্বাচন কমিশন 2টি ভোট কেন্দ্র এবং পিএসকে যদি গ্রেপ্তার করে থাকে আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে এটা কিন্তু খুবই ইতিবাচক দিক। এবং এটা ঠিক যে 103টার জায়গায় একটাতেও যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটাও আমাদের ম্যানেজমেন্টের দুর্বলতা, কিন্তু ম্যানেজমেন্টের দুর্বলতা। এই ম্যানেজ তো 100% ফুল প্রুফ ম্যানেজ কেউ করতে পারে না, পৃথিবীর কোথাও করা যায় না। সুতরাং কতটুক দুর্বলতা আমাদের সহ্য করতে হবে সেটাও আমাদেরকে একটু চিন্তা করতে হবে। যে আমরা একটা দুইটা ক্ষেত্রে মনে করলাম যে এই সব কিছু ধ্বংস হয়ে গেলে, এরকম ভাববো না। আমরা ভাববো যে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং নির্বাচনের সাথে যুক্ত তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এটা কিন্তু আমাদের একটা টেস্ট। এবং ওই টেস্টে উত্তীর্ণ হলে আমরা বলবো যে না, ভোট সব সুষ্ঠুভাবে হয়েছে। এখন আমরা যেটা বলছিলাম যে বিএনপির মর্যাদার লড়াই কিনা, নারায়ণগঞ্জ থেকে বিএনপিটাকে মর্যাদার লড়াই হিসেবে নিতে পারে। বিএনপির একটা সমস্যা হচ্ছে, মানে আমি রাজনৈতিক বিশেষজ্ঞ না, উনি আরো ভালো বলতে পারবেন। বিএনপির সমস্যা হচ্ছে যে জাতীয় নির্বাচনে 2014 জাতীয় নির্বাচনে ওনারা পার্টিসিপেট করেননি, এবং পার্টিসিপেট না করে ওনারা যেসব কর্মকাণ্ডে লেগে গিয়েছিলেন, সেই কর্মকাণ্ডগুলো থেকে ওনারা যে ফলাফল প্রত্যাশা করেছিলেন, প্রত্যেক রাজনৈতিক দলের তো একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য ছিল সরকারকে ডিএস্টাবলাইজ করা, ওই নির্বাচনের সময়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যাতে নির্বাচনকালীন একটা সরকার গঠিত হয়, তাদের দাবি মতো তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, তারপরে তারা নির্বাচনে যাবেন। কিন্তু ওনারা সেটা করতে ব্যর্থ হয়েছেন এবং গত 2 বছরে তেমন কোনো ইম্প্যাক্ট করতে পারেনি। তারপরে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ মুর্তজা এনেছিল যে যুদ্ধ অপরাধীদের বিচার, জঙ্গিদের ব্যাপার, এইসব ক্ষেত্রে বিএনপির যে ভূমিকা সেটা খুব স্পষ্ট হয়নি। যদিও 3 দিন আগে আমি একটা স্টেটমেন্ট দেখেছি খালেদা জিয়ার, সেটা খুব ভালো একটা স্টেটমেন্ট ছিল, এটা অনেক পরে উনি এসে করলেন। তো এইসব কারণে তাদের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার পরিমাপটা হয়তো কিছুটা কমে যেতে পারে। কিন্তু সবসময় দেখা যায় তরুণদের মধ্যে আবার অ্যান্টি ইনকামবেন্সি ভোট আছে, কিন্তু শুধুমাত্র যে জঙ্গি টঙ্গি এইসব ব্যাপারে তরুণরা খুব চিন্তা করে। তরুণরা আবার অনেক সময় যে পার্টি ক্ষমতায় থাকে সেই পার্টির বিরুদ্ধে ভোট দেয়। এটা বলা যাবে না যে সব তরুণ এখন জঙ্গি তৎপরতার কারণে, জঙ্গি বিরোধী অভিযানের কারণে তরুণরা সব আওয়ামী লীগকে সাপোর্ট করতেছে, এরকম বলা যাবে না। তাহলে কিন্তু ফলাফল আরো অ্যান্টি এস্টাবলিশমেন্ট হতে পারে, তরুণরাই তা করে। সুতরাং তাহলে ফলাফল এত কাছাকাছি হতো না, ফলাফল আরো ডিফারেন্স হতো। সেই ডিফারেন্সটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওইটাও আর একটা কারণ, যেটা উনিও বলেছেন, আতাউর রহমান সাহেব বলেছেন, মুর্তজা বলেছে, এই বেল্টে অ্যান্টি আওয়ামী লীগ ভোট ব্যাংক বেশি, অ্যান্টি আওয়ামী লীগ ভোট ব্যাংক বেশি। এবং অ্যান্টি আওয়ামী লীগ ভোট ব্যাংক মানে যে বড় দলটা বিরোধিতা করে সেই দলে ভোট দেওয়ার একটা প্রবণতা থাকে। আপনি অ্যান্টি আওয়ামী লীগ একটা কথা একটু বলি, যে উনি যেটা বলেন বিএনপি, আপনি যেটা বললেন যে মর্যাদা না, এখন বিএনপির বাঁচার এবং উজ্জীবিত হওয়ার একটা পন্থা, এটা একটা হয়েছে। প্রথম একটা ছিল নারায়ণগঞ্জ, বা নারায়ণগঞ্জ ওয়াজ এ ডিফিকাল্ট টেস্ট বিকজ ওখানে ক্যান্ডিডেটটা খুব শক্ত ছিল। কিন্তু আমাদের ইলেকশনের এই জিনিসটা আমার খুব মজা লাগে, হারলে বলা হয় যে কারচুপি, জাল ভোট, আর জিতে গেলে কিন্তু তখন চিত্রটা পাল্টে যাবে না। কিন্তু এরকম হলে না, আপনি যে ওটা আছে, ওটা আমাদের কালচার, যে যেভাবেই জিতুক, ইভেন সরকারি দল জিতলেও বলতো যে এগুলো বাড়াবাড়ি করছে নির্বাচন কমিশন, ওটাও হবে দেখেন। আর এরা যদি হয় না, এটা না, সরকারি দল আমার ধারণা বলবে যে আমাদের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হতে পারে সেটাই তার প্রমাণ। সেটা তো বলবে, সেটা তো অবশ্যই সরকারি দলের লক্ষ্য এখন। কারণ হলো সরকারি দল এখন যেটা চায়, সরকারি দল আবারও একটা, মানে আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত পারসেপশন, যে সরকার মনে হয় এখন চায় না যে আরেকটা 5ই জানুয়ারি মার্কা ইলেকশন হোক ভবিষ্যতে, 5ই জানুয়ারি ধরনের ইলেকশন হোক। সেজন্য সরকার চাচ্ছে যে সমস্ত দল, এবং বিশেষ করে সবচেয়ে বড় দল আর কি, যেটা বিরোধী দল, তারা যেন নির্বাচনে আসে। সুতরাং সরকার কিন্তু এটা একটা লক্ষ্য, যে এই নির্বাচন কমিশনের মাধ্যমে যে নির্বাচনগুলো হবে, ছোট ছোট নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনগুলো যেন সুষ্ঠু হয়। তারপরে তারা দাবি করবেন যে আমরা আমাদের সরকার থাকলেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আমি আপনাকে আরেকটা ছোট কথা বলতে চাই, যে
সরকার ক্ষমতায় থাকলেই যে নির্বাচন তাদের পক্ষে নেওয়া সম্ভব এটা কিন্তু সবসময় সত্য না। এরকম তো ঘটেছে। আমি কি জানি দিতে চাচ্ছি সচরাচর আমাদের দেশেও ঘটেছে। আমাদের নির্বাচনী আলাপ আমরা কন্টিনিউ করব, যে রেজাল্ট তো আরো কিছুক্ষণ সময় লাগবে, আমরা কন্টিনিউ করব, কিন্তু আমাদের একটা সংবাদের বিরতিতে যেতে হবে। আমি একটু আপনাদেরকে এটা বলতে যাচ্ছি যে বলা হচ্ছে পুলিশ প্রশাসনের কথা বা বিচ্ছিন্ন ঘটনার কথা, সদর দক্ষিণে নটা ওয়ার্ডে যে কঠোর প্রোটেকশন ছিল এবং এখানে যে দ্বন্দ্বটা ছিল, এটা কিন্তু এখানে যে দ্বন্দ্বটা ছিল এটা ছিল কাউন্সিলর বনাম কাউন্সিলর, মেয়র বনাম মেয়র না, কিন্তু কাউন্সিলরদের মধ্যে আসলে দ্বন্দ্বটা ছিল। আপনি যে বিএনপির কথা বলছিলেন যে বিএনপির জন্য আমার সময় থাকলে আমি 1 মিনিট এটা বলতে চাই যে বিএনপির কথা দেখেন, বিএনপি যে এই নির্বাচনে অংশগ্রহণ করছে, ফলাফল যাই হোক, জয় পরাজয় বিএনপির জন্য যেটাই হোক না কেন, এই নির্বাচন থেকে সবচেয়ে বড়ভাবে লাভবান হচ্ছে আমার বিশ্লেষণে বিএনপি। তার কারণ হচ্ছে সরকারি দলের পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে, যে প্রচারণাটি আছে যে বিএনপি নাই, বিএনপি হারিয়ে গেছে, বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপি রাজনৈতিক দল হিসেবে যে হারিয়ে যায়নি, বিএনপি যে আওয়ামী লীগ এত উন্নয়ন করছে, এত কথা বলছে, সেরকম একটি রাজনৈতিক দলের সঙ্গে এইরকম কম্পিটিশন করে নির্বাচন করছে এবং তাদের যে ভোট, বিএনপির যে ভোট, সেই ভোট যে কমে যায়নি একটিও, সেটি প্রমাণ করার সুযোগ পেয়েছে বিএনপি। নারায়ণগঞ্জেও পরাজিত হয়েছে কিন্তু সেটা সুযোগ পেয়েছে, 36% ভোট পেয়েছে। আবার কুমিল্লাতেও আপনি ভোটের যে ট্রেন্ড আমরা দেখছি, ফলাফল যাই হোক না কেন, বিএনপি প্রমাণ করছে যে তারা বাংলাদেশের বড় যে দুটি রাজনৈতিক দল, সেই দুটি রাজনৈতিক দলের একটি তারা, এবং তাদের যে ভোট আওয়ামী লীগের সঙ্গে তাদের ভোট যে অত্যন্ত কাছাকাছি, সেটি এই নির্বাচনেও প্রমাণ হচ্ছে। অর্থাৎ বিএনপির মর্যাদা বা হার জয়ের চেয়েও বড় ব্যাপার, একটি স্থানীয় সরকার নির্বাচনে তারা প্রমাণ করতে পারছে যে তারাই বিরোধী দল, তারা প্রমাণ করতে পারছে যে তাদের ভোট আছে এবং তারা বড় একটি রাজনৈতিক দল। জয় পরাজয় যাই হোক না কেন, আমি একটা কিছুক্ষণের জন্য সংবাদের জন্য আসলে আমরা বিরতিতে যাব, কিন্তু আমি এই প্রসঙ্গটা একটু তুলে যেতে চাই যে কুমিল্লার যে বাড়িটিতে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে, হয়তো অপারেশন শুরু হবে যে কোনো সময়, ভোটের জন্য সেটি করা হয়নি, এর সব কিছুর মধ্যে দিয়েও কিন্তু নির্বাচনটা হয়েছে এবং এখন ভোট গণনা চলছে। কিছু বলবেন গোলাম মুর্তজার প্রসঙ্গে? না, এটাকে আমি অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত বলছি, যেটি নির্বাচন কমিশনের তো বটেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিশ্চয়ই নির্বাচন কমিশনকে সহায়তা করেছে যে জঙ্গি আস্তানা শনাক্ত হয়েছে, শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা যে অভিযানে যায়নি, নির্বাচনটিকে বিবেচনায় রেখে তারা ঘেরাও করে রেখেছে এবং অভিযান চালানোর জন্য যে সময় নিয়েছে, এটি এই নির্বাচনটি যে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে যাচ্ছে, এটি তার এক ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে, বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি অভিযান চালানো হতো তাহলে আতঙ্কটা একটু বেশি ছড়িয়ে যেত, কারণ ভেতরে জঙ্গি কতজন আছে, কত পরিমাণ বিস্ফোরক আছে, কি ঘটনা বা দুর্ঘটনা সেখানে ঘটতো আমরা জানি না। যাই ঘটুক না কেন, আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে না চালানোটা, তবে সময় নেওয়াটা ইতিবাচক ব্যাপার হয়েছে, ওটা তো বুঝতেই পারছি। তবে এটা যে একটা আতঙ্কের সৃষ্টি করেছে সে ব্যাপারে কোনো জঙ্গি, যেহেতু এই সময়টা আমি বলি যে দুটো নির্বাচনই, আর ঠিক সেই সময়ে এই জঙ্গি আক্রমণ আমার কাছে মনে হচ্ছে যে মানে এটা একটা, এই যে বাংলাদেশ আমি শুনে বলি বান্ডল অফ কন্ট্রাডিকশন, একদিকে নির্বাচন, অবশ্যই আমি বলছি যে এই সময়টা এমন ভাবে হয়ে গেল যাতে করে নির্বাচন এবং এই যে জঙ্গি দমন, এই দুটো যে আমাদের একই সঙ্গে চলতে হবে আগামী দিনে, এটা আমার কাছে মনে হচ্ছে যে দে হ্যাভ টু কোএক্সিস্ট এন্ড ইটস ভেরি ডিফিকাল্ট। না, কিন্তু কুমিল্লার ঘটনায় কিন্তু সরকারের যে জঙ্গি দমন অভিযান, সেটা কিন্তু একেবারে খুবই সুন্দরভাবে, না আমি বলছি ওই বেলটা সিলেটে, এটা আপনি তখন বলতে পারতেন যদি কুমিল্লায় জঙ্গি অপারেশনটা শুরু করে দিত, তাহলে কিন্তু ইন্টিমিডেট করার যে, মানে আমরা তো একটা এমন সোসাইটিতে বাস করি, আমরা সবকিছুর মধ্যে ইন্টিমিডেশন না, মোবিলাইজেশনটা তো ছিল, কিন্তু জঙ্গি এবং যেভাবে বলা হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে ওখানে একজন জঙ্গি থাকতে পারে, মানে ওটাকে কিন্তু খুব মানে হাইলাইট করা হয়নি, খুব লো ডাউন করা হয়েছে যাতে নির্বাচনটা হতে পারে। এবং মুর্তজা একটা কথা বলেছে, মুর্তজা একটা কথা বলেছে যে এই এত সবকিছুর মধ্যে কুমিল্লায় কিন্তু নারী ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে। এই নারী ভোটারদের আশা, ভোট দেওয়া এবং ভোটে অংশগ্রহণ, এটা কিন্তু মানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এটা একটা সবচেয়ে বড় প্রমাণ। এটা আমি মনে করবো সরকারের তো সদিচ্ছা ছিলই, আর নির্বাচন কমিশনও খুবই দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে যাই হোক না কেন, আমি বলছি, কিন্তু আমি বলছি যে
পরিবেশগত মানুষের এটা এখন কাকতালীয়, এর বাইরে এই মুহূর্তে জঙ্গি অভিযান কিন্তু অনেকদিন ধরেই চলছে, এটা হুট করে কুমিল্লা নির্বাচনের জন্য না। জঙ্গির ব্যাপারটি যেহেতু বাংলাদেশে আছে, এখন সেটি আবার একটা তাহলে ভিন্ন আলোচনা, যে জঙ্গি আছে, কিভাবে আছে, কারা তৈরি করেছিল, কেন মাঝে মাঝে এই জঙ্গি এভাবে আক্রমণ করে, সেটি অন্য আলোচনা, আমাদের বিস্তারিত তাহলে আলোচনা করতে হবে। কিন্তু এই নির্বাচনের সঙ্গে এটিকে মিলিয়ে যদি আমরা দেখতে যাই, তাহলে অনেক কিছুর সঙ্গে মিলিয়ে দেখা যায়। এখন আমরা যদি অত ষড়যন্ত্র, সেটা অনেক বেশি কালার্ড হয়ে যাবে, আমার মনে হয় যে ইন্টেনশনাল কালার্ড হয়ে যাবে। আমরা এই সুযোগও দিতে চাই না, মানে আমি পরিষ্কার যেটা বলতে চাই, তাহলে জঙ্গি আছে এখন, তাহলে আমরা গণতন্ত্র চর্চা করব না, আমরা ওই জায়গায় পৌঁছতে চাই না। সুতরাং জঙ্গি আছে, জঙ্গি দমনও চলবে, ওইটাই আমি বলছি যে দে হ্যাভ টু এমন জায়গায় না দাঁড়ায় যে এখন জঙ্গি আছে, জরুরি অবস্থা আর গণতন্ত্র নাই। আমরা সমালোচনা করব তখন যদি দেখা যায় যে জঙ্গি দমনের ক্ষেত্রে কোনো শৈথিল্য আছে, জঙ্গি দমন সেই ক্ষেত্রে বরং আমাদের সমালোচনা করা উচিত। যদি জঙ্গি দমনের শৈথিল্য থাকে, সেখানে কোনো শৈথিল্য দেখি, সেখানে যদি কোনো অন্য রকম বরং শৈথিল্য তো আমরা দেখছি না, তাহলে আমরা সেটা সমালোচনা নিশ্চয়ই করব। এবং জঙ্গি বিরোধী যে অভিযান, সরকারের বিভিন্ন সময়ের যে বক্তব্য, জঙ্গি ধরা, কখনো স্বীকার করা, কখনো অস্বীকার করা, এর জন্য তো আমরা সরকারের সমালোচনা করছি, সরকারের নীতিত্ব সমালোচনা করছি। এই সমালোচনা অসংখ্য ধন্যবাদ। আপাতত আমাদের একটা সংবাদের বিরতিতে যেতে হবে, বিরতির পর আমরা 8টা থেকে আবারও এই বিশেষ নির্বাচনী সংলাপে ফিরে আসবো। তবে যাওয়ার আগে একটু জানিয়ে দিচ্ছি দর্শককে, এখন পর্যন্ত আমার হাতে 36টি ফলাফল এসেছে। মনিরুল হক সাক্ষ্য 22,845টি ভোট পেয়েছেন, আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন 23,340টি ভোট। আসলে ভয়াবহ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, মানে কখনো 200 ভোট, কখনো 500 ভোট, এভাবে এগিয়ে যাচ্ছেন, পিছিয়ে যাচ্ছেন। আমরা হয়তো সংবাদ আপনাদেরকে জানিয়ে সংবাদের পর আবার এই নিয়ে আলোচনায় বসবো। দর্শক ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, এখন বিদায় নিচ্ছি।